শেখ হাসিনার পতনের পর আবারও আলোচনায় উঠে এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এক কথায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2022 সালে আগস্টে আয়নাঘরটি নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে উঠে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের একটি ঘরে আটক রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে গত মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেতে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে মায়ের ডাকের ব্যানারে অন্তত 23 জন গুম হওয়া ব্যক্তির অর্ধশত স্বজন মানববন্ধন করেন। এ সময় তাদের হাতে গুম হওয়া মানুষের ছবি ছিল। তারা ডিজিএফআই এর সদর দপ্তরে প্রবেশ করে স্বজনদের দেখতে চান, তবে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শব্দটি শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে গুম করে রাখা হতো মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারে শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেককে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর লাশ সরিয়ে ফেলা হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন।